নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ইনভেস্টিং সম্বন্ধে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। হয়তো মনে হবে যে আগে যে কথাগুলি বলেছি আজকে তো তার কন্ট্রাডিক্টরি, হয়তো বিপরীত কথা বলছি, আপনাদের মনে হতে পারে। দেখুন, আমি প্রথমেই বলি, আমি কোনো সিভিল রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই। আমি যে স্টকগুলির কথা বলবো আজকে, সেগুলি মোটেই কোনো বাই, হোল্ড বা সেল রিকমেন্ডেশন নয়। তো আপনারা ইনভেস্ট যদি করতে চান, আপনারা অবশ্যই নিজে রিস্কে করবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে আলোচনা করে কাজ করবেন। বেশ, দেখুন, এতদিন আমি বলেছি কিছু স্ট্র্যাটেজি বলেছি, 70 RSI 70 প্লাস, RSI 60 প্লাস, EMA RSI, এরকম অনেকগুলো স্ট্র্যাটেজি বলেছি। দেখুন, ইনভেস্টিং কিন্তু খুব রিস্কি কাজ। ইনভেস্টিং চার্ট দেখে হয় না, এটা পরিষ্কার কথা। আপনার কোনো ইন্ডিকেটর দেখে, কোনো চার্ট দেখে ইনভেস্টিং কিন্তু হয় না। তাহলে কিভাবে করবে? দেখুন, ইনভেস্টিং হয়, ভালো করে শুনবেন, কিছু নির্দিষ্ট বিষয়ের উপরে। যেমন ধরুন, ইন্ডেক্স, থিমস, স্টোরিজ আর ম্যানেজমেন্ট। এবার আমি একটা করে ব্যাখ্যা করছি। ধরুন, ইন্ডেক্স, ইন্ডেক্স মানে সেক্টর। ইন্ডেক্স বলতে আমি সেক্টর বলছি। আপনার কি মনে হয় যে কোন কোন বিজনেসগুলি, কোন সেক্টর আগামী 5-10 বছর বা 20 বছর, 20 বছর নয়, অন্তত 4-5 বছর কি 10 বছর রাজ করবে? কোন কোন সেক্টরগুলি আপনার মনে হয়? আপনার মনে হতে পারে পাওয়ার, আপনার মনে হতে পারে ইভি, আপনার মনে হতে পারে ডিফেন্স। আপনি কি ভাবছেন? দেখুন, আমি একরকম বলে দিচ্ছি, আমি বলছি মানে সেটাই ঠিক, মার্কেটে কেউ ঠিক নয়। আপনার যদি মনে হয় যে এই সেক্টরটি, সে আপনি কোনো খবর দেখে বুঝতে পারেন, আপনার ইনার সেন্স হতে পারে। দেখুন, কিছু তো লাখের ব্যাপার থাকি, আপনি ইনার সেন্স করছেন, আপনি অনুভব করছেন, সেটা না হতে পারে। তো আপনার যাই হোক, আপনার যেটা মনে হবে যে এই সেক্টরটি, এই ইন্ডেক্সটি কিছুদিন ফ্লোরিশ করবে, বেশ, তো সেক্টর পেলে। এবার থিম আর সেক্টরটিও মোটামুটি একই রকম, যে কোন কোনগুলি কাজ করবে। ধরুন, পাওয়ার পাওয়ার যদি কাজ করে, পাওয়ার সেক্টর যদি কাজ করে, তাহলে কোন থিম কাজ করবে? যারা পাওয়ার তৈরি করে, না পাওয়ার আপনার ট্রান্সমিশন করে, মানে পাওয়ারটা সরবরাহ করার ব্যবস্থা করে, না পাওয়ার অ্যাসোসিয়েটেড কোনো কোম্পানি, যেমন ধরুন হতে পারে আপনার যারা ওয়্যারস বানায় পাওয়ারের, বা ধরুন পাওয়ারে যারা ট্রান্সফরমার বানায়। এটা হচ্ছে থিম। তাহলে আপনার সেক্টর হলো, ইন্ডেক্স হলো, থিম হলো। এবার হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট যে থিমের উপর আপনি ইনভেস্ট করতে চাইছেন, সেই থিমের উপরে কোন কোম্পানিগুলি কাজ করে, সেই কোন কোম্পানিগুলির প্রোডাক্ট, যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করতে চাইছেন সেই কোম্পানির প্রোডাক্ট কি, সে কি বানায়, সে কি সার্ভিস দেয়, সে কি নিয়ে বিজনেস করে, তো সেই বিজনেসটির স্কেলেবিলিটি আছে কিনা। স্কেলেবিলিটি মানে কোম্পানিটি আরো ওই 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 প্রোডাক্টটি গোটা ইন্ডিয়া, ধরুন কোনো একটা ইন্ডিয়ার কোনো ছোট শহর বা কোনো জায়গা থেকে সৃষ্টি হয়েছে, কোনো কোম্পানিতে কোনো একটা শহর থেকে এস্টাবলিশড হয়, সেটা হয়। তো স্টার্ট হয়েছে যে শহর থেকে, সেখান থেকে সেই প্রোডাক্টটি ধীরে 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 গোটা পৃথিবীর, অন্তত গোটা ভারতবর্ষের মার্কেটকে ক্যাপচার করতে পারবে কিনা, স্কেলেবল কিনা। তাহলে প্রথমে কি বললাম, সেক্টর, কোন সেক্টরে আপনার বুম আসবে বলে মনে হয়, কোন থিমের উপর কাজ করবেন, সেক্টরের কোন থিমের উপর আপনি কাজ করবেন, সেই থিমের উপর কোন কোন কোম্পানিগুলি কাজ করে এবং সেই কোম্পানিগুলির প্রোডাক্ট,
সেই কোম্পানিগুলির প্রোডাক্ট কেন ইউনিক বলে আপনার মনে হচ্ছে, এবং সেই প্রোডাক্টগুলির কি আছে, স্কেলেবিলিটি কি আছে। স্কেলেবিলিটি মানে আপনাকে যদি বলি, ধরুন নেসলে, ধরুন নেসলের ম্যাগি, কথার জন্য বলছি, নেসলের ম্যাগি। আচ্ছা বলুন তো, ম্যাগি আর স্কেল করতে পারবে? ম্যাগি আর ছড়িয়ে যেতে পারবে? গোটা ওয়ার্ল্ড বাদ দিন, ইন্ডিয়াতে বলুন, ধরুন ইন্ডিয়াতে বলুন তো, কোন শহর নাই, কোন গ্রাম নাই, কোন কসবা নাই, যে কোন দোকান নাই যেখানে আপনি ম্যাগি পাবেন না? তো ম্যাগি তো আর ছড়িয়ে পড়ার কোনো স্কোপ নেই, আছে কি? ম্যাগি তো আর ছড়াবে না, ও তো স্কেল করতে পারবে না, ও তো ম্যাক্সিমাম স্কেল করে নিয়েছে। সে হয়তো সেল সিজনালি বা কোনো বিশেষ কারণে কম বেশি হতে পারে, কিন্তু প্রথম যখন ম্যাগি আসে তখন তার স্কেল করার একটা প্রচুর ক্ষমতা ছিল। আপনি সেই প্রোডাক্টটি বাছুন, আপনি সেক্টরে বাছলেন, থিম বাছলেন, কোম্পানি বাছলেন, কোম্পানির প্রোডাক্ট দেখে কোম্পানি বাছলেন, যে কোম্পানিটি স্কেল করতে পারবে। এবার ধরুন যদি অ্যামাজন ইন্ডিয়ান মার্কেটে এনলিস্টেড নয়, তো বলি, আমি উদাহরণ দিচ্ছি, জাস্ট এগুলো জাস্ট উদাহরণ হিসেবে নেবেন। ধরুন একটা সেকশন আছে অ্যামাজন ফ্রেশ, আপনি বাড়িতে আছেন, আপনি অর্ডার করলেন, এই ফুলকপি নেব, আলু নেব, পটল নেব, মূলো নেব, অমুক তমুক নেব, আপনি অর্ডার করলেন, 2 ঘন্টার মধ্যে আপনার বাড়িতে এই সবজি, যে সবজি অর্ডার করবেন সেই সবজি বাজারের দামে কিংবা বাজারের থেকেও কম দামে ডিসকাউন্টে আপনার বাড়ি পৌঁছে যাবে উইদিন 2 আওয়ার্স। আচ্ছা বলুন তো, ইন্ডিয়াতে দেখুন সকলের কাছে মোবাইল আছে, সকলের কাছে অ্যামাজনের অ্যাপস আছে, বলুন তো ইন্ডিয়াতে কতজন মানুষ অনলাইনে সবজি কেনেন বলুন? এবার যদি মানুষ কিনতে শুরু করে, ভারতবর্ষের মানুষ, তাহলে এই ব্যবসাটির স্কেল করার ক্ষমতা কতখানি? আচ্ছা দেখুন, প্রথম ইউপিআই এলো, ধরুন মোবাইল থেকে আপনি কাউকে পে করতে পারবেন, তো পেটিএম যাবে, তো প্রথমে যখন শুরু হয় তখন কজন মানুষ করতো বলুন তো? এইটা আপনার অ্যামাজন পে, পেটিএম বা গুগল পে, এরা কিভাবে স্কেল করেছে ভাবুন। প্রথম শুরু হওয়ার পর থেকে এখন কি হারে স্কেল করেছে। তো এমন প্রোডাক্ট দেখবেন যে প্রোডাক্টটির স্কেলেবিলিটি থাকবে, স্কেল করতে পারবে, আস্তে আস্তে একটা ছোট জায়গায় শুরু হয়ে আস্তে আস্তে গোটা ইন্ডিয়াতে বা ওয়ার্ল্ডে এটা ছড়াতে পারবে, স্কেলেবিলিটি। এবার দেখবেন প্রফিটেবিলিটি এবং ম্যানেজমেন্ট। একটি কোম্পানির স্কেল করার ক্ষমতা আছে, প্রোডাক্ট ভালো এবং বিশেষ কোনো সরকারি কারণে, সরকারি ঘোষণায় বা কোনো কারণে তার একটা টেলউইন্ড আছে, মানে পেছন থেকে হাওয়া লাগছে, এবং তার দেখুন আগুনে হাওয়া লাগলে কি হয়, আপনার একটা সুন্দর ব্যবসা বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে যাচ্ছেন, এবং যদি সামাজিকভাবে বা সরকারিভাবে কোনো সাহায্য পান আপনি, সরকার যদি আপনার বিজনেসের উপরে বিশেষ কোনো সুবিধা দেয়, তাহলে কী হবে, একটা আগুনে হাওয়া দিলে যেমন আগুনটা ছড়িয়ে পড়ে, তেমনি আপনার বিজনেসটা কিন্তু আরও তাড়াতাড়ি ছড়াবে এবং আরও তাড়াতাড়ি গ্রো করবে, তাকে বলা হয় টেলউইন্ড। তাহলে ধরুন একটা কোম্পানির টেলউইন্ড আছে, সব আছে, কোম্পানির ভালো, প্রোডাক্ট ভালো, স্কেলেবিলিটির সুযোগ আছে, তবুও কোম্পানিটি কিন্তু গ্রো করছে না, সেলও বাড়ছে না এবং প্রফিটও বাড়ছে না। সেল না বাড়লে প্রফিট বাড়বে না, খুব কমন কথা। তো যে কোম্পানিতে গ্রোথ আছে, দেখুন এখানে একটা ব্যাপার, যে প্রতি মুহূর্তেই গ্রোথ হবে, সব সময় গ্রোথ হবে, সাঁই সাঁই করে স্টক বাড়বে, এটা কিন্তু হয় না। হ্যাঁ, একটা সময় আসে যখন টেলউইন্ড পায়, তখন কিন্তু কোম্পানির চরম ছোটে এবং তার প্রভাব আপনি তার প্রাইসও পাবেন না, সবসময় হবে না। এবার এই সব দেখলেন, এসব দেখার পর এবার দেখলেন কোম্পানির ম্যানেজমেন্ট কি বলছে। ম্যানেজমেন্ট যদি বলে যে হ্যাঁ আমাদের এই আগামী 3 মাসের মধ্যে আমরা বা 6 মাসের মধ্যে, 2 কোয়ার্টারের মধ্যে আমরা ট্র্যাকে চলে আসবো, দেখা গেল 6 মাস পরেও ট্র্যাকে আসতে পারল না,
সে বলল, না ঠিক আছে, আমরা ভেবেছিলাম এটা হলো না, কিন্তু আমরা এই বিজনেসে চেঞ্জ করেছি এবং আশা করছি আগামী 3-4 মাসের মধ্যে আমরা প্রফিটে আসবো। দেখা গেল সেই 9 মাস পর, মানে আরও 3 মাস পর, প্রথম 6 মাস পারেনি, পরে আরও 3 মাস পর সে প্রফিট আসতে শুরু করবে। দেখবেন তারপর সেই কোম্পানি থামবে না। এবার দেখা গেল সেই কোম্পানিটি কোনো মতেই স্কেলেবল হলেও প্রফিট করতে পারছে না, আপনি সেই কোম্পানি থেকে বেরিয়ে যাবেন। সেটি দেখার জন্য আপনাকে 6 মাস 9 মাস দাঁড়াতে হবে। আসলে দেখুন, একটি কোম্পানি আপনি কিনলেন, এবার শুনুন, এবার স্টোরি বলেছিলাম, যেটা স্টোরি থিম সেক্টর স্টোরি, তো পেটিএম এর স্টোরি আছে, অ্যামাজন ফ্রেশের স্টোরি আছে। আপনার কি মনে হয় যে স্টোরি শেষ হয়ে গেছে? ধরুন একটি স্টকের গ্রোথ হচ্ছিল, সেলস বাড়ছিল, প্রফিট বাড়ছিল, শেয়ার প্রাইসও বাড়ছিল, স্বাভাবিকভাবেই পিই রেটিং হবে। ধরুন একটি স্টক 100, কথা জন্য বলছি, 100 টাকার স্টক বাড়তে 500 গেল। 500 যাওয়ার পর বিশেষ কোনো কারণে সে আবার কিন্তু কমতে শুরু করলো, 500 থেকে কমে 400 থেকে কমে 350 এলো। আপনি কিন্তু প্যানিকড হয়ে যাবেন। কেন প্যানিকড হয়ে যাবেন? আপনি চার্ট দেখছেন, প্রাইস দেখছেন। আচ্ছা বলুন তো, ওই কোম্পানিটির স্টোরি পাল্টেছে? কোম্পানিটির প্রফিটেবিলিটি কমেছে? ম্যানেজমেন্ট খারাপ কথা কিছু বলছে? যদি বলে তো আলাদা কথা, যদি না বলে, আপনি দেখেন কোম্পানির রেজাল্ট ভালো হচ্ছে, প্রফিটেবিলিটি ঠিক আছে, গ্রোথ ভালো আছে, অন্তত গ্রোথটাকে ধরে রেখেছে, তো আপনি কেন বেরোবেন সেই স্টক থেকে? এবার জানেন তো, এইটা খুব কঠিন কাজ ইনভেস্টিংয়ে, যে আমার একটা স্টক 100 টাকা থেকে 500, 600, 700 হয়ে গেছে, 700 থেকে কমে আবার 400 চলে এলো, বা 3, 5, 600 চলে এলো, বাস প্যানিক করতে শুরু করে দেবেন যদি জিরো হয়ে যায়। হ্যাঁ, এভাবে ইনভেস্টিং হবে না। চার্ট দেখে আর প্রতিদিনের মুভমেন্ট দেখে আপনার ইনভেস্টিং হবে না। ইনভেস্টিং করতে গেলে প্রথমে সেক্টর দেখুন, সেক্টরের পেছনে স্টোরি দেখুন, থিম দেখুন, প্রোডাক্ট দেখুন, প্রোডাক্টের স্কেলেবিলিটি দেখুন, প্রফিটেবিলিটি দেখুন, এবং এবং আপনি ম্যানেজমেন্টকে দেখুন, ম্যানেজমেন্ট কি বলছে। যতক্ষণ সেই প্রোডাক্টের, সেই কোম্পানির, সেই স্টোরির, সেই গ্রোথ ইনট্যাক্ট থাকবে, আপনি সেই স্টক থেকে বেরোবেন না। আপনি 100 টাকায় কিনে 700 গেলেন, 700 থেকে আবার উপরে 500 চলে এলো, আপনি প্যানিক করে বেরিয়ে গেলেন। 5 বছর 7 বছর পর দেখবেন সেই 100 টাকার স্টকটি 6000 টাকা হয়েছে, এবং এর মধ্যেই সে দুবার বোনাস স্প্লিট দিয়ে দিয়েছে। ভাবুন তা কি হবে জানেন তো? যখন 100 টাকার স্টকটি 700 টাকা যাবে, আপনি বেরিয়ে যাবেন। 700 টাকার স্টকটি যখন 7000 টাকা যাবে না, ও যে ডিভিডেন্ড দেবে, সেই ডিভিডেন্ড আপনার স্টকটি ফ্রি হয়ে যাবে। তারপরে বোনাস স্প্লিট দিলে তো কথাই নাই। এবার বলবেন যে দাদা আপনি 700 টাকায় বোনাস দিয়েছেন, স্প্লিট দিয়েছেন 1:10, 700 তো 70 টাকা হয়েছে। দাদা 70 টাকায় 7000 যাবে, দেখবেন। আপনি যদি ঠিক থিম ধরতে পারেন, ঠিক স্টোরি ধরতে পারেন, ঠিক সেক্টর ধরতে পারেন, ঠিক টেলরিং ধরতে পারেন, আপনি আর চার্ট দেখবেন না। 30% না হলে আপনি আরো অ্যাড করবেন, আপনাকে আমি হল করে বলতে পারি। কিন্তু কিন্তু আপনার সবসময় ট্র্যাক করছেন, আপনি পারবেন না সেই স্টকে থাকতে, পারবেন না। হ্যাঁ, এবারে কি হবে? 700 টাকা গিয়ে আপনি বিক্রি করবেন না, সেটা কিন্তু 500 টাকা আসবে, 400 টাকা আসবে, 300 টাকা আসবে, 200 টাকা, আবার 100 টাকায় চলে আসতে পারে। এরকমও হবে, এরকম ঘটনাও ঘটে না নাই। স্টোরি ইনট্যাক্ট থাকলেও এরকম ঘটনা ঘটতে পারে। তো দেখুন, আপনি সব সময় কিন্তু এবার বলবেন তো এটা তো বোকামো হয়ে গেল না। দেখুন, সব স্টকে আপনি কিন্তু উইন করতে পারবেন না, সব স্টকে আপনি জয় করতে পারবেন না, হয় না, কেউ পারে না, কেউ ভগবান নয় দুনিয়াতে। আপনার ভয় করছে, যাক না, অন্তত 7 গুণ 10 গুণ হতে হবে স্টককে, তবেই আপনার ইনভেস্টিং হবে। বার করুন না আপনি আপনার ক্যাপিটাল, 7 গুণ 10 গুণ হয়ে যাওয়ার পর আপনি আপনার ক্যাপিটাল বার করুন না। আমি তো বলবো তাও বার করেন না। আপনার যদি জীবনে দুটো স্টক চলে, সে পয়সা আপনি খেতে পারবেন না। আপনি সুইং ট্রেডিং করে, পজিশনাল ট্রেডিং করে, ব্রেকআউট ট্রেডিং করে, অপশন ট্রেডিং করে,
এইরকম পয়সা জীবনে ইনকাম করতে পারবেন না, যেটা ইনভেস্টিং করতে পারবেন। আমার জীবনের আপনার কিছু স্টক বলি, আমি এই স্টকগুলিকে আমি আমার বলছি এগুলি কোনো বাই সেল বা হোল্ড রিকমেন্ডেশন নয়। আমি বলেছি আগে প্রিকল কি কাজ করে। আমার স্টোরি, আমার থিম, আমার সেক্টর ইভি, আমার স্টোরি হাই টেকনোলজি, আমার স্টোরি গাড়ির ড্যাশবোর্ড ককপিট, আমার স্টোরি হাই টেকনোলজি, যেগুলো সব ম্যাচ করে, এবং প্রোডাক্ট এবং স্কেলেবিলিটি, কোম্পানির ম্যানেজমেন্টের ডেডিকেশন, ম্যানেজমেন্টের গ্রোথ পটেনশিয়াল সব ম্যাচ করে কিন্তু প্রিকল। আজকে যে প্রিকল দেখছেন, প্রিকল আমার কাছ থেকে কতদিন আগেকার কেনা, আমি এখনো হোল্ড করছি। তবে কি আপনারা কিনবেন? না, আপনারা কিন্তু স্টোরির উপর ভরসা করলে কিনবেন না, এই ভুল করেন না। আমি লসও করতে পারি, আমি জানি প্রিকল আমার জিরো হয়ে গেলে আমি কিছু মনে করবো না। প্রিকলে আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আর প্রিকল আমার ফ্রি স্টক, প্রিকল আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট প্লাস আমার ডিভিডেন্ডে আমার পয়সাও ঠিক আছে, কারণ প্রিকল নিয়ে আমি চিন্তা করি না। আমার ধরুন আমার একটা স্টোরি বলি আপনাদেরকে বলি, যেমন রেলটেল, দারুণ স্টোরি আমার কাছে। রেলটেল রেলটেল ছাড়া ইন্ডিয়ান রেলওয়ের ফিউচার আমি কল্পনাই করতে পারি না। কি অ্যাম্পল স্কোপ আছে, প্রচুর প্রচুর স্কোপ আছে রেলটেলের উন্নতি করার। কবচ আসছে, আরও দূরপাল্লার ট্রেন, আরও 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 দ্রুতগামী ট্রেন আসবে, আরও মডার্ন টেকনোলজি আসবে, কবচ আসবে, এবং এরা ডেটা সেন্টারের উপর কাজ করে, এরা ফ্রি ইন্টারনেট দেয়। প্রত্যেকটা রেল স্টেশনকে অত্যাধুনিক করা, রেল কমিউনিকেশনকে অত্যাধুনিক করার সব ক্ষেত্রে রেলের একটা বিরাট বিরাট ভূমিকা আছে এবং থাকবেও। এবং এই স্টোরি আজকে শেষ হয়ে যাওয়ার কথা নয়, এই স্টোরি এখন 10 বছর 20 বছর চলবে, যতক্ষণ না প্রত্যেকটা রেল স্টেশন আধুনিক হয়। ভাবুন তো, আজকে 5 বছর আগেকার রেল স্টেশনগুলির চেহারা, আজকেকার রেল স্টেশনগুলির চেহারা, শুধু যদি এই মুডেই যদি চেঞ্জটা হতে থাকে, আগামী 15 বছরে রেল কোন জায়গায় যাবে। আবার বলছি, এটি কিন্তু কোনো বাই হোল্ড বা সেল রিকমেন্ডেশন নয়। আমি এখনো বলি রেল আমার কাছে ফ্রি স্টক। তো আমি কি বলতে চাইলাম, ইনভেস্টিংটাকে জিনিস নিশ্চয়ই বোঝাতে পেরেছি। হ্যাঁ, যদি বুঝতে পারেন তাহলে আমার এই পরিশ্রম ধন্য হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।